আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার টার্গেটে ভোরে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল। দীর্ঘদিন পর ফিরছেন নেইমার। মেসির জন্মদিনে ঢাকায় ফ্ল্যাশ মব উপভোগ করল আর্জেন্টিনার প্রতিনিধি দল। চীন সফররত প্রধানমন্ত্রী এখন বেইজিংয়ে। কাল দিনভর ব্যস্ত সূচি। শি জিনপিং এর সাথে বৈঠক শুক্রবার সকালে যোগ দেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে। নওগাঁর সাপাহার সীমান্তে বিজিবির বাধায় বিএসএফ এর পৌঁছিন চেষ্টা ব্যর্থ। শূন্য রেখায় নারী শিশু সহ 9 জন অনুপ্রবেশ সন্দেহে দিনাজপুরে আটক 4। বৈশ্বিক সংকট মোকাবেলায় আমদানি রপ্তানি নিয়ে বিশেষ প্রস্তুতি আছে সরকারের, সংসদে জানালেন অর্থমন্ত্রী। মুদি দোকানও আসবে করের আওতায়। দুর্বল অবস্থায় এলডিসি উত্তরণ হলে উল্টো সংকটে পড়ত দেশ, মনে করেন বাণিজ্যমন্ত্রী। জ্বালানি নিশ্চয়তা সহ ব্যবসা শুরুর সময় নামিয়ে আনতে চান 14 দিনে। উত্তোলন পূর্ববর্তী থ্রেশহোল্ডের মধ্যে ফেরত আসতে পারি যদি আমাদের উত্তোলনটা সাস্টেনেবল না হয়। মধ্যমায় গেলাম কিন্তু ওইখানে গিয়ে স্ট্যাগনেন্ট হয়ে গেলাম, আমাদের আর উত্তোলন ঘটলো না। আগামী সপ্তাহে আবার ইরান যুক্তরাষ্ট্র আলোচনা। ইসলামাবাদ সমঝোতা মার্কিন পরাজয়ের স্মারক, দাবি গালিবাফের। হরমুজে টোল মেনে নেবে না ওয়াশিংটন। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার মিশনে ভোরে স্কটল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল। দীর্ঘ অপেক্ষা শেষে এই ম্যাচ দিয়ে সেলেসাও জার্সিতে ফিরছেন নেইমার। তবে ইনজুরি ছিটকে দিয়েছে রাফিনিয়াকে। স্কটিশদের হারিয়ে গ্রুপ সেরা হয়ে নকআউটে পা রাখতে চায় আনচেলত্তির শিষ্যরা। বিপরীতে ব্রাজিলকে রুখে দিয়ে রাউন্ড অফ 32 স্বপ্ন বাঁচিয়ে রাখতে চায় স্কটল্যান্ড। যুক্তরাষ্ট্র থেকে আরও জানাচ্ছেন সহকর্মী মুজনেবিন তারেক। হাইতির বিপক্ষে উড়ন্ত জয়ে হারানো আত্মবিশ্বাস সঙ্গী ব্রাজিলের। স্কটল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে গ্রুপ সেরা হওয়ার মিশন এখন সেলেসাওদের সামনে। দীর্ঘ ইনজুরি কাটিয়ে খেলবেন নেইমার। দলের সঙ্গে পুরোদমে অনুশীলন সম্পন্ন করেছেন দেশটির সর্বোচ্চ গোলদাতা। নেইমারের ফেরা স্বস্তি দিলেও রাফিনিয়ার ইনজুরি নতুন করে চিন্তায় ফেলেছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। স্কটিশদের বিপক্ষে রাফিনিয়া না খেলায় শক্তি কমবে, আক্রমণ ভাগে। শুরুর একাদশে নেইমারের না থাকা নিশ্চিত, তাই দারুণ ফর্মে থাকা ভিনিসিয়াস জুনিয়রই আস্থা। তার সঙ্গী হতে যাচ্ছেন হাইতির বিপক্ষে জোড়া গোল করা ম্যাথিস কুনিয়া। উইংয়ে লুকাস পাকেটার সঙ্গে রয়্যাল। মাঝমাঠে ভরসা 2 অভিজ্ঞ ক্যাসেমিরো ও ব্রুনো গিমারেস। ডিফেন্সে সেন্টার ব্যাক মার্কিনিয়স ও গ্যাব্রিয়েল, লেফট ব্যাক ডগলাস সান্তোস ও রাইটে দানিলো। স্কটল্যান্ড বধে 4-2-3-1 ফরমেশন হতে পারে আনচেলত্তির প্রথম পছন্দ। বুলেট ট্রেনে দালিয়ান থেকে বেইজিংয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার চীনা কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতা, মন্ত্রী ও বহুজাতিক কোম্পানির প্রধানদের সাথে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী। এর আগে স্থানীয় সময় সকাল 10টায় দালিয়ানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম WEF আয়োজিত গ্রীষ্মকালীন দাভোসের বার্ষিক সম্মেলনে অংশ নেন তিনি। সাইড লাইনে কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। বৃহস্পতিবার দিনভর ব্যস্ত সূচি আছে প্রধানমন্ত্রীর। শুক্রবার চীনের প্রেসিডেন্টের সাথে বৈঠক করবেন বাংলাদেশের সরকার প্রধান। চীন থেকে আরফিন শাকিলের প্রতিবেদন। চীন সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে সাথে নিয়ে স্থানীয় সময় বিকেল 5:30টায় বেইজিং এসে পৌঁছান। তাকে স্বাগত জানান চীনের কাস্টমস মন্ত্রী সান মিউজুন। বুধবার বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের আনুষ্ঠানিক কোনো কর্মসূচি নেই, তবে বৃহস্পতিবার দিনভর ব্যস্ত সূচি আছে প্রধানমন্ত্রীর। নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে নারী শিশু সহ 9 জনকে পুশিনের চেষ্টা করেছে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। তবে এই তৎপরতা রুখে দিয়েছে বিজিবি। ঘটনার পর সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে। এদিকে দিনাজপুরের সীমান্তবর্তী গ্রামে ঘোরাফেরা করার সময় সন্দেহজনকভাবে এক নারী সহ 4 জনকে আটক করেছে এলাকাবাসী। তবে বিজিবি বলছে এটি পুশিন না হলেও অনুপ্রবেশের ঘটনা হতে পারে। ভোর তখন 4টা। দিনের শুরু না হতেই নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে 9 জনকে পুশিনের চেষ্টা করে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। স্থানীয়রা জানায় সাপাহার উপজেলার আদাতলা সীমান্তের 244 নম্বর পিলার এলাকায় তাদের পুশিনের চেষ্টা করা হয়। তবে এই তৎপরতা রুখে দিয়েছে বিজিবি। এখনও ফিরিয়ে নেওয়া হয়নি তাদের। প্রচণ্ড তাপদাহের মধ্যে সকাল থেকেই দুদেশের সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন তারা। সাধারণ জনগণ বিজিবির সামনে সহযোগিতা করে তাকে আটকে রেখেছি, আমরা নিব না। আবার যেভাবে হোক তাকে ঘুরিয়ে
দিব। এত রোদের মধ্যে ছোট ছোট বাচ্চা টাচ্চা তাদেরকে দেখে মনে হচ্ছে আমাদের বুক ফাটে যাচ্ছে। তাদেরকে কোনো সময় কোনো দিকে নিয়ে যাওয়া হচ্ছে না কেন? খাওয়ার ব্যবস্থা নাই, কিছু নেই। কোনো খাওয়ার ব্যবস্থা নাই। ভারতের বিএসএফ ওরা কাঁটাতার বেড়া পার করে দিয়ে ওরা ঘেরাও করে বসে রয়েছে। আমাদের বিজেপি বাংলাদেশ আমাদের জনগণ আমরা ঘেরাও করে বসে রয়েছি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, ভারতের 29 বিএসএফ ব্যাটালিয়নের এলেনপুর ক্যাম্পের সদস্যরা 3 জন পুরুষ, 3 জন নারী ও 3 জন শিশুকে বাংলাদেশের দিকে ঠেলে পাঠানোর চেষ্টা করে। ঘটনার পর সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে। এছাড়া তাদের ফেরত পাঠাতে পতাকা বৈঠকের আহ্বানও জানিয়েছে বিজিবি। খেলাপি ঋণের টাকা বিদেশে পাচারের ঘটনায় 30টি ব্যাংক ঋণের অর্থ পুনরুদ্ধারে উদ্যোগ গ্রহণ করেছে বলে সংসদে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ব্যাংকগুলো 9টি আন্তর্জাতিক আইনগত প্রতিষ্ঠানের সঙ্গে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট স্বাক্ষর করেছে। এসব আন্তর্জাতিক প্রতিষ্ঠান ঋণ খেলাপিদের নামে বিদেশে থাকা অর্থ সম্পদ শনাক্তকরণ এবং সেগুলো দেশে ফিরে আনায় প্রয়োজনীয় সহায়তা করবে। অর্থমন্ত্রী জানান, প্রথম পর্যায়ে সাইফুজ্জামান চৌধুরী, এস আলম, বেক্সিমকো, শিকদার, নাসা এবং ওরিয়ন গ্রুপ সংক্রান্ত মামলা কেন্দ্র করে কার্যক্রম শুরু হয়েছে। বুধবার সংসদে বাজেট আলোচনায় সরকারের সমালোচনা করেন বিরোধী দলীয় সদস্যরা। বুধবারের সংসদ অধিবেশন শুরু হয় টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তরের মাধ্যমে। এতে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব মোকাবিলায় প্রস্তুত সরকার। রপ্তানি বহুমুখীকরণ ও রেমিটেন্স সম্প্রসারণ এবং অপ্রয়োজনীয় আমদানি নিয়ন্ত্রণের কৌশল নেওয়া হয়েছে। আজ এই মহান জাতীয় সংসদে আমাদের নেতা তিনি বলেন, মুদি দোকান, প্রসাধনীর সামগ্রীর দোকান সহ এ ধরনের ব্যবসা খাতকে আগামী অর্থ বছরে সুনির্দিষ্ট করের আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। ঋণের ক্ষেত্রে বলা হচ্ছে পরে বাজেট আলোচনায় অংশ নেন সরকারি ও বিরোধী দলের সদস্যরা। আপনারা কিভাবে 1,12,000 কোটি টাকা লোন নেবেন, নিয়ে দেশের অর্থনীতির কিরকম 12টা বাজাবেন, সেটাকে কিভাবে মেকআপ করা হবে, সেরকম কোনো কৌশল আমরা এই বাজেট বক্তৃতায় দেখিনি। বাজেট বলতে আমরা যেটা বুঝি, এর পরের দিন নিত্য প্রয়োজনের দাম বেড়ে যাবে। বাংলাদেশের ইতিহাসে এটাই প্রথম যে বাজেটের পরে বাংলাদেশের বাজেটের কোনো প্রকার এফেক্ট করে নাই, কোনো ধরনের কোনো নিত্য প্রয়োজনের দাম ইনক্রিজ করে নাই। এলডিসি উত্তরণ হলে সংকটে পড়ত বাংলাদেশ। বাণিজ্যমন্ত্রী ও শিল্পমন্ত্রী মনে করেন, দুর্বল এই অবস্থায় উত্তরণ হলে আবারও এলডিসিতে ফেরত আসার শঙ্কা ছিল। অন্যদিকে উত্তরণ পরবর্তী মধ্য আয়ের দেশে স্থির হয়ে থাকারও ঝুঁকি ছিল। আর অর্থনীতি এমন ফাঁদে পড়লে প্রশ্নবিদ্ধ হতো পুরো কাঠামো। আলোচনায় বক্তারা বলেন, এসএমই খাতে অর্থনীতির প্রাণ। ব্যবসা প্রসারে কর কাঠামোতে সুবিধা এবং অর্থায়ন নিশ্চিত করা দরকার। ক্ষুদ্র ও মাঝারি এসব উদ্যোগেই সমৃদ্ধ হচ্ছে অর্থনীতি। মোট দেশজ উৎপাদন বা জিডিপিতে এই খাতের অবদান 30% বেশি। দুপুরে ইআরএফ আয়োজিত জাতীয় বাজেট এসএমই খাতের প্রত্যাশা ও প্রাপ্তি বিষয়ক কর্মশালায় গুরুত্ব পায় ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সংকট ও সম্ভাবনা প্রসঙ্গ। বলা হয়, এসএমই খাতে অর্থায়ন হলে তৈরি হবে উদ্যোক্তা, এজন্য কর কাঠামোতে ছাড় দেওয়া উচিত। তাদের মধ্যে আলাদা সহানুভূতি থাকতে হবে, তাহলে এই ছোটরা, ক্ষুদ্ররা, অতি ক্ষুদ্ররা উপরে উঠতে পারবে। ক্ষুদ্র এবং মাঝারি শিল্পকে বেশি প্রাধান্য দিতে পারে, যার কারণে শুল্ক ব্যবস্থাপনায়, ভ্যাট ব্যবস্থাপনা এবং আয়কর ব্যবস্থাপনা প্রতিটি জায়গায় কিন্তু বিবেচনা করা হয়েছে যে কিভাবে এটাকে আমরা সাপোর্ট দিতে পারি।